আমাদের উচিত সব বিষয় নিয়ে একটু চিন্তা করা, বিশেষ করে আমাদের ভুলগুলো নিয়ে একটু বেশি চিন্তা করা। অতীতে আমি কি কি ভুল করেছি আর সেই ভুল থেকে আমি কি কি শিক্ষা অর্জন করেছি, ভুল করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তাই আমার মনে হয় যে কোনো কাজে সিদ্ধান্ত নেওয়ার আগে গভীরভাবে চিন্তা করা উচিত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই আমার প্রিয় ভিউয়ার্স, আপুরা, মামুনিরা? আশা করি দেশ কিংবা দেশের বাহির থেকে এই মুহূর্তে আমার ভিডিও যারা দেখছেন, আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ফজরের নামাজের পরেই আমি কাপড় ছাপানো শুরু করি। আজকেও সেটা করেছি। এখন বাজে সকাল প্রায় 7টার মতো। এখন আমার শেষ হলো, আর একটুখানি কাজ বাকি আছে, সেটা কমপ্লিট করে উঠে যাব, নাস্তা বানাতে হবে। আমার সাহেব 8:30টার মধ্যে বের হন ওনার কাজে, তো ওনাকে আমার 8টার মধ্যে নাস্তা দিতে হয়। আর যেদিন আমার প্রিন্ট থাকে সেদিন আমি আগের দিনে রুটি বানিয়ে রাখি, শুধু ওনাকে সেকে দিলাম। সেকে দিয়ে ডিম পোস্ট করে দিয়ে এখন এসেছি, বাকি কাজটা শেষ করব। আর একটু বাকি আছে, বেশিক্ষণ সময় লাগবে না। এরপরে আবার সুতা মিলাবো। আর বাচ্চারা বেলা করে উঠবে, একটু শীত শীত ভাব হয়েছে, ওরা অনেক রাত পর্যন্ত জেগেছিল। ওরা একটু পরে উঠবে, তারপরে ওদেরকে বানিয়ে দিব, কিংবা ওরা নিজেদের খাবার নিজেরাই করে নিতে পারে। রুটি যদি বানিয়ে রাখি তো দুই ছেলেই ওদের প্রয়োজন মতো ওরা ছেঁকে নেয়। তো একজন আপু আমাকে প্রশ্ন করেছিলেন যে আপু, আপনি কালো কালারের ওপরে কি দিয়ে ছাপ দিয়েছেন? এগুলো হলো জিঙ্ক অক্সাইড পাউডার বা প্রিন্ট করার পাউডার বললেও হবে, সুই সুতার দোকানে পাওয়া যায় আপু। এটা নিয়ে আমার অনেক ভিডিও আছে, হয়তো বা আপনি নতুন জয়েন করেছেন। তো এগুলো ডিপ কালারের ওপরে এই পাউডারটা দিয়ে ছাপ দেওয়া হয়, যেমন নেভি ব্লুর ওপর, কালোর ওপর, লালের ওপর, ফিরোজা কালারের ওপর, ডিপ মিষ্টি কালারের ওপর সাদা কালার দিয়ে ছাপ দেওয়া হয়। শুধু জিঙ্ক অক্সাইড পাউডার কেরোসিন দিয়ে ভিজিয়ে রাখলেই হবে আপু, এখানে আর কিছুই দিতে হবে না, কোনো কেমিক্যাল দেওয়া লাগবে না। একটু চেপে চেপে প্রিন্ট করবেন, তাহলে সুতার মধ্যে প্রিন্টটা বসলে প্রিন্টটা খুব সহজে নষ্ট হয় না। আর যদি আপনি চেপে চেপে না করেন, উপরে শুধু ভরে থাকে, সেটা ঝুরঝুরে হয়ে পড়ে যাবে, আর তখন প্রিন্টটা আপনি ভালো বুঝতে পারবেন না। আর এই সাদা কালার দিয়ে প্রিন্ট করা কিন্তু খুবই কঠিন, ভালো ছাপ উঠতে চায় না, কারণ এটা পাউডারটা খুব ঘন হয়। আর নীল দিয়ে প্রিন্ট করলে সেটা খুব ভালোভাবে ছাপ হয়, কারণ নীলটা তরল হয়, কেরোসিনের সাথে মিশে যায়। আর এই পাউডার হচ্ছে গোটা গোটা হয়ে লেগে থাকে, আর পেপারের যে ফোঁটা থাকে সেই ফোঁটাটা কিন্তু বন্ধ হয়ে যায়। এই দেখতে পাচ্ছেন আমার কোথাও ভালোভাবে হচ্ছে, কোথাও আবার হালকা হচ্ছে, কারণ ওই যে ফোঁটাগুলো বন্ধ হয়ে হয়ে থাকে। যদি আপনার ট্রেসিং পেপার ভালোভাবে ফোটা করা না হয়, তাহলে একটুকু আপনার প্রিন্ট হবে না, বিশেষ করে এই সাদা পাউডারটা দিয়ে। ট্রেসিং খুব ভালোভাবে ফোটা করা না হলে অনেক সময় নীল দিয়ে করা যায়, ডিজাইন বোঝা যায়, কিন্তু এই সাদা চক পাউডার দিয়ে ভালো যদি ফোটা না হয়, একটুকু বোঝা যায় না, এই ফোটাগুলো বন্ধ হয়ে থাকে। তো আমি ড্রেসের হাতা প্রিন্ট করছি, এটা বেক্সি ভয়েল কটনের ওপর। বেক্সি ভয়েল 2.5 হাতি বহর যে কাপড়গুলো হয় বেক্সি কটন, সেই কাপড়ে। আর এই কালো কালার ড্রেস আলহামদুলিল্লাহ আজকে থেকে আমার শেষ হবে ফিল্ডে ছাড়া। এগুলো হচ্ছে বেক্সি কটনের ওপরে, এগুলোর প্রাইসটা একটু বেশি হয়, কারণ এই বেক্সি কটনের কাপড় অনেক দাম। 2.5 হাতি বহরের গুলো 160 টাকা করে গজ নেয়। আর এগুলোর কিন্তু সালোয়ার হয় না, সালোয়ার অনেক পাতলা হয়, এগুলো কাপড় পাতলা, তো সালোয়ার আমি ভয়েল কাপড়ে দিই। তো বেশিরভাগই দেখা যায় আমার 3 পিসের অর্ডার না, 2 পিসের অর্ডার, জামা এবং ওড়না। তো ওড়নাগুলো আমার ছাপানো হয়ে গেছে, আজকে 4টা ছাপালাম। আর ঠান্ডা কিন্তু ভালোই পড়েছে, আমার আবারও ঠান্ডা লেগেছে। কণ্ঠ শুনে আপনারা বুঝতে পারছেন আমার আসলে অ্যাজমা আছে, অ্যাজমা অ্যালার্জি সবই। তো ঠান্ডার সময় আমার খুবই কষ্ট হয়, এই 2 মাস 3 মাস খুব সাবধানে থাকতে হয়। একটুতেই আমার ঠান্ডা লেগে যায়, গরম পানি খাই, তারপরে গলা জড়ে থাকি, সময় মোটা কাপড় পরে থাকতে হয়, আবার পায়ে মোজা ব্যবহার করতে হয়, নিচে বসতে পারি না। আর এই তো কয়েকদিন ধরে ছাপানো হচ্ছে, মানে 2 দিন ধরে কাজের খুবই ব্যস্ততা বেড়েছে, কারণ আমি 3-4 দিন ভালোভাবে কাজ করিনি, একটু ফাঁকিবাজি করেছি। এটা কিন্তু আমি জামার হাতা ছাপাচ্ছি, জামার হাতার মোহরিতে এই যে মোটা কাজটা দিলাম, ভারী কাজটা দিলাম, আর লম্বা করে ডানার উপর ডিজাইনটা ফেলেছি। এখান থেকে কাটা হবে মাঝখান থেকে, আর এরকম ভাবে ডিজাইনটা ডানার উপর দিয়ে পড়বে। কমপ্লিট হলে তখন ভালো লাগবে যখন কামিজটা বানানো হবে। আর এখানে আমার ঝুল দেওয়া আছে 26 ইঞ্চি, যিনি যেমন খুশি কমানো বাড়ানো করতে পারবেন, কারণ 26-এর ওপর আর লাগার কথা নয়। আমি 26-এর একটু বেশি দিয়েছি, নিচে মোহরিতে আবার কাপড়ও রেখেছি।
আর এটা হলো ওড়না। এখানে শুধু একটা ওড়নায় আমি পাইপিং লাগাতে পেরেছি, আর বাকি 3টা ওড়না ওপেনই রেখেছি, কাজ হয়ে আসুক তারপর লাগাবো। মানে ওই যে বললাম না, কয়েকদিন একটু ফাঁকিবাজি করেছি। বাসা পাল্টানো নিয়ে একটু মানসিকভাবে অসুস্থ ছিলাম, ভীষণ চিন্তায় ছিলাম। বাসা তো চেঞ্জ করব সেটা ঠিক আছে, কিন্তু এত দূরে বাসা নিব এই ভাবতেই আমার খুব খারাপ লাগছিল। আমার বাচ্চাদের কষ্ট হবে, অনেক দূরের রাস্তা সেটা। তো যাই হোক, এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, আপাতত সেটা বন্ধ আছে। এখন ভালো লাগছে। আর এই যে কালো কালারের ওপর এইরকম ভাবে ম্যাচিং দিব, আপনারা আগেও দেখেছেন। তো ম্যাচিংটা এখন করে নিব আর বেঁধে রাখবো। এখানে একটা সুতা অন্যরকম চলে এসেছে, সেটা আলাদা করে রেখে দিলাম। অনেক সময় ভুলবশত আবার চলেও যায়। এখন কয়টা বাজে জানেন? এখন কিন্তু প্রায় 10টা বাজতে চললো। তো আমাকে কাজ শেষ করতে হবে 11টার মধ্যে। আমি অনেকগুলো কাজের টার্গেট নিয়েছি, সেই ভোর থেকে শুরু হয়েছে। তো একবার উঠে শুধু মন্তাহাকে নাস্তা দিলাম, মা রুটি সেকে নিয়েছে, তারপর ডিম পোস্ট করে নিয়েছে। ওরা 3 ভাই বোন নাস্তা খেলো, আমি এখনো খাইনি। আমি কাজ শেষ করে তারপর খাবো। আর আমি আমার বাচ্চাদের জন্য এত পরিশ্রম করি, এত কাজ করি, আর আমার সেই বাচ্চারা আমার ভুলের জন্য কষ্ট পাবে, এটা কখনোই হবে না। আমি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে তারপর সিদ্ধান্ত নিই। মানে ইদারিং নিচ্ছি। জীবনে অনেক ভুল করেছি, অনেক ভুল করেছি, আমার ভুলের কোনো শেষ নাই। প্রচুর ভুল করেছি, সব বিষয়ে ভুল করেছি। তো এখন সব কাজ করার আগে ভালোভাবে চিন্তা করে ছেলে মেয়েদের সাথে আলোচনা করে তারপর করি। আর ভুল করতে চাই না। আমাদের সংসারের বেশি বেশি ভুল কিন্তু আপনাদের ভাইয়া করেছেন। ওনার জন্য প্রচুর লস খেয়েছি। উনিও খেয়েছেন, আমিও খেয়েছি। উনি খাওয়া মানে আমার, মানে সংসারের লস, মানে দুজনারই লস। তো এখন কোনো কাজ করতে গেলে, কোনো সিদ্ধান্ত নিতে গেলে আগে গভীরভাবে চিন্তা করি, তারপর সেই কাজটা করি। আর আল্লাহর উপর তো অবশ্যই ভরসা রাখি। উনি কপালে যেটা লিখে রেখেছেন সেটা তো হবেই। যদি রুজি ওখানে থাকে তো ওখানে যেতেই হবে। তার মধ্যেও আমাকে সুযোগ সুবিধা দেখতে হবে। হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিলে হবে না। এই কালো ড্রেসের স্যাম্পল তোলার ভিডিও আমি আমার নতুন চ্যানেলে আপলোড করেছি। যদি আপনারা কেউ আগ্রহী থাকেন তো দেখে আসতে পারেন। কাঁথা স্টিক এবং গিট ভরাট সেলাই, দুটো সেলাই আমি শেয়ার করেছি। মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন ব্লগ লিখে সার্চ দিলেই আমার নতুন চ্যানেলটা পাবেন। তো মেয়েটার কাছে আরো কাজ আছে, তো একটা লাচি সুতা কম পড়েছে, ও আমাকে বলেছিল যেন আমি একটা সুতা দিই। ম্যাজেন্ডা এবং গোলাপি সেট সুতা একটা লাচি দিয়ে দিলাম। সামনের সপ্তাহে নাকি ওই ড্রেসটা হয়ে যাবে, ওটা ম্যাজেন্ডা কালারের ওপরে। আর ওই ড্রেসটাও কিন্তু সুন্দর হচ্ছে। হাতাটা আমার কাছে পাঠিয়েছে, এর আগে আপনাদেরকে দেখিয়েছি। আর এই ভিডিওটা ছিল আমার গত বুধবারের দিনের। তো বুধবারের দিনে আমি কিছু শপিং করে এনেছি, সুতা কাপড় নিয়ে এসেছি, সেগুলো আমার এই যে সুতাগুলো ঢেলে নিলাম। আর এই ম্যাজেন্ডা একটা শাড়ি এনেছি, এটা দিয়ে 2টা ওড়না হবে। আর একটা মিষ্টি কালার শাড়ি এনেছি। তো মিষ্টি কালার এই শাড়িটা কিন্তু বেক্সি কটন, মানে বেক্সি শাড়ি কটন, বেক্সি ভয়েল না। তো এটা আমি প্রাইডে পাচ্ছিলাম না, তাই বেক্সি এনেছি। বেক্সির দামটা অনেক বেশি পড়ে। আর এটা হলো সি গ্রিন কালার, এটার সাথে কালো কালার ম্যাচিং দিয়ে ড্রেস হবে। তো ডালিয়া ড্রেসের অর্ডার দিয়েছিলেন আপু, সেটা হলো প্রাইডের শাড়ি দিয়ে। তো প্রাইডের শাড়ি তো নেই, সেজন্য আমি বেক্সি ভয়েল এনেছি। আর এই ড্রেসের দামটা বেশি হবে। তো আগে তৈরি করি, তারপর কাস্টমার আপুর সাথে কথা বলে নিব। উনি অবশ্যই বুঝবেন, কারণ বেক্সি ভয়েলের কাপড়ের তো দাম বেশি, ড্রেসের প্রাইসটাও বেশি হবে। আর শাড়ি পাচ্ছি না সেটা উনি জানেন। আমি এই বেক্সি শাড়ি কটনে পেলাম না, এটা পেলেও নিতাম, তবে ভয়েলটা পেয়েছি তাই ভয়েলটা নিয়েছি। কর্মীরাও বসে আছে, আর তৈরি করে ফেলি, কমপ্লিট হলে দেখতে ভালো লাগে। ওই 200-100 টাকার জন্য কাস্টমারের কাছে বাঁধে না, যদি ড্রেসটা সুন্দর হয়। ড্রেসটা যদি আমি সুন্দর ম্যাচিং দিয়ে সুন্দর করে বানিয়ে দিই তো কাস্টমার আপুরা নিয়ে নেন। তো সেজন্য কাপড় নিয়ে আসছি। আর এই বেক্সি ভয়েল কটনে এক একটা ড্রেসের আমার প্রায় 1000 টাকা করে পড়ছে, জামা এবং ওড়না কাপড়ের খরচ। তাহলে কতটা টাকা বেশি লাগছে বলুন। আর প্রাইডের তো 600 টাকা করে পড়তো, 400 টাকা করে এক একটা ড্রেস প্রতি, কাপড়ের দামটাই বেশি আসছে। 2.5 হাতি বহরের 160 টাকা করে গজ, যেটা সেটাই নিয়েছি। আর বেক্সি শাড়ি কটন এগুলো হচ্ছে 700 টাকা পিস, এখানে 6 গজ করে থাকে। আর প্রাইডের গুলো 600 টাকা করে পাই। আর বেক্সি কটন শাড়ি 700 টাকা করে। ওই প্রাইডের মতোই সমান পরিমাণ কাপড় থাকে, বহর টহর সবই একই, তবে কাপড় কোয়ালিটি একটু ভালো বেক্সি কটনে। বেক্সি কটন শাড়িতে, বেক্সি কটন বললে ভুল হবে, বেক্সি কটনের অনেক রকম কাপড় থাকে, অনেক কটন থাকে। একটা শাড়ি থেকে 2টা ওড়না বের করে নিলাম। ম্যাজেন্ডা থেকে 2টা ওড়না বের হলো, আর এটা থেকেও 2টা ওড়না বের হবে। এটা সুন্দর মিষ্টি কালার, কালারটা কিন্তু খুবই সুন্দর, ক্যামেরাতে একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে।
আসলে সামনেতে একটু মিষ্টি মিষ্টি কালার, অনেক সুন্দর কালার। এটা দুইটা অর্ডার আছে, দুইজন আপু। আপনারা জানেন না, এখনো আমার অনেক কাজ ছাড়া বাকি আছে, কাপড়ের সংকট, কাপড় নেই, এই জন্য ছাড়তে পারছি না। আর যেগুলো ভয়েলের সেগুলো তো ছেড়ে দিয়েছি, যেগুলো বেক্সি ভয়েল, যেগুলো নর্মাল ভয়েল সবগুলোই চলে গেছে। ম্যাজেন্ডা কালার যেটা আপু অর্ডার দিয়েছিলেন সেটা একটু হালকা ছিল, তো ওই কালারটা পাইনি, তো দেখে নিচ্ছি যে মিষ্টি কালারটা দিলে কেমন লাগে। তো ওনার তো মিষ্টি লাইট মিষ্টি কালারটাও অর্ডার আছে, আবার ডিপ মিষ্টি, দুটো একই রকমই হয়ে যাচ্ছে। যেহেতু ম্যাজেন্ডা বলেছেন তো ম্যাজেন্ডা কালারটাই কাটি, মিষ্টি কালারটা আর কাটলাম না। লাইট কালার তো কেটে নিয়েছি, টাক দিয়ে নিয়েছি, আর এখন কাটবো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপড় কাটতে পারি না, আমার কোমরে ভীষণ যন্ত্রণা করে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে। বসে থেকে আমি অনেক সময় ধরে কাজ করতে পারি, কিন্তু দাঁড়িয়ে থাকলে আমার একটু পর থেকে কোমরে ভীষণ যন্ত্রণা শুরু হয়। আর ওই যে প্রিন্ট করলাম না, আজকে আর সারাদিন নড়তেই পারবো না এরকম। যেই মহিলাদের 70-এর ওপর ওজন, তারা ওইভাবে সুড়িমুড়ি হয়ে বসা যে কত কষ্ট, যাদের ওজন বেশি তারাই বুঝতে পারে। প্রিন্ট করা যে কত কষ্ট, যে পা দিয়ে চেপে ধরতে হয়, তারপরে আবার সুড়িমুড়ি হয়ে বসতে হয়, তো খুবই কষ্টকর। তো একজন মেয়ে নিব প্রিন্টের জন্য, আমি মেয়ে খুঁজতেছি। বাসাটা চেঞ্জ করে তারপর নিব। বাসা চেঞ্জ করব, কিন্তু অত দূর যাব না, শহরের মধ্যেই বাসা খুঁজছি। পেয়ে গেলে তখন একটা মেয়ে নিয়ে নিব, সবসময় আমার সাথে থাকবে, আর শিখিয়ে পড়িয়ে নিব। সবাই তো আর কাজ শিখে আসে না, কাজ করতে করতে শিখে, তো সাথে সাথে থাকলে দেখা যায় সব কাজই সে শিখবে। আর একটা কুসুম হলুদ কালার, এই কালার দিয়ে একটা ডালিয়া ড্রেসের অর্ডার আছে, এটা শুধু এক কালারই হবে। এই আপুর আরও একটা ড্রেসের অর্ডার আছে, সেটা কি ভুলে গেছি, খাতা দেখতে হবে। তো এটা মনে পড়লো যে কুসুম হলুদের উপরে ডালিয়া একটা ড্রেস হবে, সেটা কেটে নিই, পাইপিং সেট করতে হবে। এটা এক কালারই হবে, এটার সাথে অন্য কালার জোড়া হবে না। আর লাইট জলপাই কালার দিয়ে পাইপিং হবে। উনি আমার ভিউয়ার্স, কাস্টমার আপু, উনি আমার ভিডিও দেখেই স্ক্রিনশট দিয়ে আমাকে অর্ডার দিয়েছেন। তো ধীরে সুস্থে তৈরি করব, ওনার ডেলিভারি যাবে রোজার মধ্যে। আর ডিসেম্বর মাসে আমার অনেকগুলো ড্রেস ডেলিভারি যাবে, সেগুলো নিয়ে একটু চিন্তায় আছি, কারণ মাঝখানে অনেক মেয়েরা আবার অসুস্থ হয়েছিল, একটু কাজ দেরিতে করেছে, কারো বাচ্চা অসুস্থ, কারো মা অসুস্থ, এরকমটা গেছে কয়েকদিন ধরে। এই যে ঠান্ডা গরম যখন পড়লো তখন এই অবস্থা। আমার মারুপ রুটি সেকে দুই ভাই বোনকে নিয়ে খেলো, আর এখন এই যে আমাকে হেল্প করে দিচ্ছে, কাপড়গুলো ধরে দিচ্ছে। টাক দিলাম, ওকে বললাম একটু ধরে দাও বাবা, আমি তাড়াতাড়ি করে কেটে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেল, সংসারের কোনো কাজ হয়নি, রান্নাঘরে সব এলোমেলো হয়ে আছে, সংসারে ধোয়া মোছা কাচাকুচি সব পড়ে আছে। সেই ভোর থেকে আমি কাজ করছি, কারণ যতগুলো কাজের আমার টার্গেট ছিল সেই কাজটা কমপ্লিট করে আমাকে উঠতে হবে, আবার দুপুরে রান্না করতে হবে। আমার ভিউয়ার্স আপুরা আমাকে অনেক দোয়া করেন, আমার কাজকর্ম দেখে বলেন আপু আপনি অনেক পরিশ্রম করেন, আপু আপনার জন্য অনেক দোয়া রইল, আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক। আবার অনেকে বলেন আপু এত কাজ আপনি কিভাবে করেন, আপনি কি সত্যি এত কাজ করেন? জি আপু, আমি সত্যি এত কাজ করি। আমার সাহেবের ইনকাম খুবই কম আপু, উনি খুবই সাদা মাটা মানুষ, উনি মিথ্যা কথা বলতে পারেন না, চালাকি চতুরি করতে পারেন না, উনি খুবই সরল মানুষ। উনি যত টাকা বেতন পান পুরোটা নিয়ে এসে আমার হাতে দেন, আর সেই টাকা দিয়ে আপু আমার সংসার চলবে না, আমাকে এত কাজ করতেই হয়, কারণ আমার দুটো ছেলে পড়াশোনা করে, আমি ভাড়া থাকি। আর বর্তমানে বাজার সদায়ের যে অবস্থা, 1000 টাকার বাজার করলে কয়দিন খাওয়া যায় বলুন আপুরা? তো বাধ্য হয়ে করতে হয়। তবে এই কাজটা হচ্ছে আমার ভালোবাসার কাজ, ভালো লাগার কাজ, আমি খুব আনন্দের সাথে করি। আমার বাচ্চারাও আমাকে অনেক হেল্প করে, আবার আমার সাহেব তো আমাকে হেল্প করেনি। এই যে ভোরে উঠে কাপড় প্রিন্ট করেছে, উনি কিন্তু আমার সাথে ছিলেন, উনি 7টা পর্যন্তই আমার সাথে ছিলেন। তারপরে ওনাকে নাস্তা বানিয়ে দিলাম, উনি খেয়ে চলে গেলেন, তারপরে আমি আবার আমার কাজ শুরু করলাম। এভাবে আমরা সবাই ভাগাভাগি করে নিই আর একে অপরকে সাহায্য করি, তাছাড়া তো এত কাজ করা সম্ভব নয়। সংসারের কাজ, ছেলে মেয়ের কাজ, ব্যবসার কাজ, ইউটিউবিং করা, 2টা চ্যানেল চালানো খুব একটা কিন্তু সহজ নয়, পরিবারের সবাই হেল্প করে বলে আমি করতে পারি। আর দেখুন আমি কিন্তু এখানে কাপড়গুলো সব কোথায় কোন কালারটা বসবে সেগুলো বেঁধে বেঁধে রাখছি। মিষ্টি কালার 2টাতে আমার ক্রিম কালার কাপড় দিয়ে পাইপিং হবে, আর কুসুম হলুদে আমার জলপাই কালার দিয়ে হবে, সেটা বেঁধে রাখলাম। তারপর ওই যে ম্যাজেন্টা কালার আছে, একটাতে দিব সাদা কালার পাইপিং আর একটাতে দিব কালো কালার পাইপিং। সাদা কালার পাইপিং এর অন্যটা আমার অর্ডার আছে, আর কালো কালার পাইপিংটা আমি আমার ইচ্ছা মতোই বানাবো। এটাতে একটা নতুন ডিজাইন দিয়ে তৈরি করব, যেহেতু এটা অর্ডার নেই, এটা আমার রুচির মতোই বানাবো। মেশিনের কাজ আমাকে যে বোন করে দেয়, ওর জন্য কয়েকটা রেডি করে রাখলাম। আর এখানে দেখি সাদা কালার কাপড় আমার কম হবে, একটা ওড়নায় পাইপিং দিতে গেলে প্রায় ½ গজের মতো কাপড় লাগে, তো ওইটুকু রেখে আবার এই যে এই কাপড়টা বের করলাম।
এটা কিন্তু টুকরা কাপড়, কতদিনে কাপড় কেটে রেখেছিলাম সেখান থেকে বের হয়েছে। তো এই কাপড়টা দিয়ে এই ওড়নাটা পাইপিং দেওয়া হবে। আর যদি প্রাইডের কাপড় না থাকে তখন ভয়েল কাপড় কিনে ধুয়ে নিই, ধুয়ে আয়রন করে তারপর পাইপিং সেট করি। এখন সংসারের কাজ শুরু করব, ঘরবাড়ি ঝাড় দিয়ে মুছে নাস্তা খাবো, এরপর দুপুরে রান্নার প্রিপারেশন নেব। আর আজকে রান্না করছিলাম এখানে করলা চচ্চড়ি। করলাতে একটুখানি মাছ দিয়েছি, মাছ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে একটু চচ্চড়ি করে নিচ্ছি। এটা আমার সাহেবের পছন্দ, কম তেলে করতে হবে এই রান্নাটা, কাঁচামরিচ দিয়ে। আর এটা বড় মাছ দিয়ে করা, ছোট মাছ না। আর এপাশে দিয়েছি মুরগির মাংস, আলু দিয়ে ঝোল রান্না করব। আর এই তরকারি দিয়ে দুপুরে খাওয়া হবে, রাত্রে খাওয়া হবে, আবার একটু ঝোল থাকবে সেটা দিয়ে সকালে রুটি খাওয়া হবে। আমার রান্নাগুলো এরকমই হয়, একটু বেশি করে রান্না করি। আমি যে 3 বেলা রান্না করি তা না, দুপুরে একটু বেশি করে রান্না করি, রাতে শুধু ভাত হবে, আর যদি রুটি খাই তো রুটি হবে। তো মাছ মাংস সবজি সবই আমি বেশি করে রান্না করি, দুপুরে রান্না করি যাতে রাত্রে হয়, আবার পরের দিনে সকালে যেন খেতে পারি। একটু থাকলে ডিম ভেজে নিলাম, ডিম ভাজা দিয়ে রুটি বাচ্চারা খুব পছন্দ করে। আর এখানে ভাত হয়ে গেছে, মিনহাজুল একটু ভাত খেয়ে। রান্নাঘরটা খুবই নোংরা হয়ে আছে, সকাল থেকে কিন্তু রান্নাঘর পরিষ্কার করা হয়নি। এখন রান্না শেষ করে পুরো রান্নাঘর পরিষ্কার করে ঘর বাড়ি মুছে গোসল নামাজ সেরে নিতে হবে, তাও আবার 1:30টার মধ্যে। 1:30টার সময় আমার সাহেব আসেন, তখন একসাথে খেতে উনি পছন্দ করেন। দুপুরের খাবারটা আমরা সবাই বাসায় থাকলে একসাথেই খাই। তো মুনতাহা মামুনিকে এখন খাবারটা দিব, আমার সব কাজ হয়ে গেছে। রান্নাঘর পুরোটা পরিষ্কার করেছি, ঘর বাড়ি মুছেছি। তো মুনতাহাকে ভাত দিয়ে আমি চলে যাব ওয়াশরুমে, ওয়াশরুমও পরিষ্কার করতে হবে, একটু কাপড়ও ধুতে হবে। আর আজকে মাংসের আলুটা আমার বড় ছেলে কেটে দিয়েছে, পেঁয়াজ আর আলু। আমি তো কাজ করছিলাম, ও কাপড় কাটার পরে যখন ওকে বলেছি যে বাবা তুমি একটু কেটে রাখো, আমি চট করে রান্না করব, তা আমার বড় বাবাটা আমাকে কেটে দিয়েছে। সংসারের সব কাজে আমার বাচ্চারা আমাকে হেল্প করে। আর এখন আমি বের হয়েছি রাত 12টার সময়। আমি 11:30টার সময় বাসা দেখতে এসেছিলাম। আমার এক পরিচিত বোন আমাকে ফোন দিয়ে বলল যে এখানে বাসা ফাঁকা আছে, আপনি আসেন শালবাগানে। তো ওখান থেকে বের হতে হতে আমার 12টা বেজে গেছে, এখন বাসায় যাচ্ছি। আর এই ভিডিও ছিল আমার শুক্রবারের দিন, যে রাত্রেবেলা ওদের বাবা গ্রামের বাড়িতে ছিল, উনি জানতে পারলেন রাগ করবেন, তো বাধ্য হয়েছিলাম রাতে যেতে, কারণ সারাদিন সময়ও নেই, আবার বাসা যদি ভাড়া হয়ে যায়। তো দেখতে এসেছিলাম, ভিআইপি বাসা ভাড়া অনেক বেশি। তো আমার সাধ্যের বাহিরে আমি যে বাসা ওখানে দেখেছিলাম অনেক দূরে, সেই বাসার থেকে এই বাসার ভাড়া হলো 3 গুণ বেশি। আর ওই একই বাসা যেরকম বড় সড়ো ওটা দেখেছিলাম সেরকম ওটা শহরের বাইরে ছিল, আর এটা একদম শহরের ভেতরে, এই জন্য ভাড়া বেশি। তো আরেকটু দেখবো, হট করে সিদ্ধান্ত নিব না, আর একটু খুঁজবো। তো আল্লাহ পাক যেখানে বিলিয়ে দিবেন সেখানে তো যেতেই হবে। তো দিবেন ইনশাল্লাহ আমার সাধ্যের মধ্যে বাসা। আর আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামুনিরা, আপনাদের কাছ থেকে আমি অনেক দোয়া পাই। আর আপনারাও সবাই ভালো থাকেন, দেখা হবে নতুন একটা ভিডিও কন্টেন্ট নিয়ে। আর সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।